পশ্চিমবঙ্গে কাজ পাওয়ার ক্রাইটেরিয়া, নিয়োগের কি ক্রাইটেরিয়া হবে, সঠিক নিয়োগ নীতি কি হবে, তার মানে নিয়োগ নীতি নেই। একটাই নিয়োগ নীতি, সেটা হলো শাসক দলের সঙ্গে একটু থাকতে হবে, করতে হবে। সেখানেই তো ঘুষেরও তো কথা উঠে এলো, তবেই না 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার যদি বলে যে শাসকের সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাকে আমি তোমাকে 10,000-এর কাজে ঢুকিয়ে দেবো, তার জন্য 25,000 তুমি আমার পকেটে দাও। 13 থেকে শুরু হয়েছে, 13, 18, 23, 6কে 9, ইংরেজি 6কে 9 করা, 9কে 6 করে দেওয়া, সার্টিফিকেট কেড়ে নেওয়া, জোর করে পঞ্চায়েতের অফিসে তালা দিয়ে দেওয়া। এই ঠিকায় যে মানুষগুলো বা কন্ট্রাকচুয়ালে যারা আছে তারা লাল ঝান্ডা ধরছে। আমি তোমায় আরেকটা বাস্তব কথা বলছি, কন্ট্রাকচুয়ালি তারাই পাচ্ছে যারা লোকালে তৃণমূল করে, এবং তৃণমূল করার সুবিধার্থে বা বেনিফিশিয়ারি হিসেবে বা পুরস্কার হিসেবে তারা কোনো না কোনো কন্ট্রাকচুয়াল জব পাচ্ছে, হয়তো সিভিক ভলেন্টিয়ারে পাচ্ছে, হয়তো কোনো হসপিটালে কাজ পাচ্ছে বা ইত্যাদি। প্রথম কথা, তাহলে যারা এক্সিস্টিং তৃণমূল কংগ্রেস যারা, তাদের মাথায় কিন্তু আছে আমি তৃণমূলটা করি বলেই কন্ট্রাকচুয়াল জবটা পাচ্ছি, এইটা একটা মেন্টালিটি। দ্বিতীয় মেন্টালিটি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সরকার, পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি তারা এই লাস্ট কয়েকদিন আগেও আলিপুর চিড়িয়াখানার একটা জমি বিক্রি করেছে, কারণ তারা ফান্ড রেজ করতে চাইছে, যে ফান্ডগুলো দিয়ে তারা ভাতা বা ইত্যাদি যে সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিমগুলো আছে, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো চালাতে চাইছে। এক হচ্ছে এই যে কন্ট্রাকচুয়াল স্টাফ যারা তৃণমূল করার সুবিধার্থে, এরা আনঅফিসিয়াল, বাট এটা সবাই জানে, তুমিও জানো, সুবিধার্থে যারা কন্ট্রাকচুয়াল জব পাচ্ছে তারা কিভাবে লাল ঝান্ডার আন্ডারে আসবে, তাদেরকে কিভাবে বোঝানো সম্ভব যে যারা ভাবছে যে তৃণমূলটা করি বলে আমি চাকরিটা পেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এই সমস্ত কন্ট্রাকচুয়ালকে আমি পার্মানেন্টে আনতে চাই, ধরে নিই যদি কালকে সিপিএম আসে, তাহলে এই সমস্ত কন্ট্রাকচুয়ালকে যদি আমি পার্মানেন্টে আনতে চাই, তখন তো আমার যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেখানে এফেক্ট পড়বে। সরকার তো বলছে আমি এখান থেকে টাকা বাঁচাচ্ছি, তুমি তার উত্তরে কি বলবে? তার মানে প্রথম এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে কাজের স্কোপ আছে, কাজের স্কোপ তো সবসময় আছে। তার মানে এটাও ঠিক হলো যে কাজের স্কোপ থাকা সত্ত্বেও ইয়াঙ্গাররা তারা কাজ পাচ্ছে না, সঠিক ন্যায্য মূল্যে পাচ্ছে না, কাজ পাচ্ছে না। কাজ পাওয়ার তাহলে শর্ত কি? তৃণমূল করতে হবে, এইটা। আচ্ছা, কাজ পেয়ে যাওয়ার পর আচ্ছা কত পাচ্ছে? পশ্চিমবঙ্গে যদি আমরা ধরে নিই যে 10 কোটির পশ্চিমবঙ্গ, তার মধ্যে যদি 60% ইয়াঙ্গার জেনারেশন হয়, তার মধ্যে কর্মক্ষম যুব। এখন তো কলকাতার বা পশ্চিমবঙ্গে যে কোনো স্টেশনে যদি একটা দূরপাল্লার একটু যদি কম ভাড়ার ট্রেন দেখা যায়, সেখানেই পশ্চিমবঙ্গে যুবদেরকে দেখতে পাওয়া যায়। একদম মানে যাচ্ছে, সব রাজ্য ছেড়ে যাচ্ছে। তাহলে কন্ট্রাকচুয়াল কত পেলো আর কত পশ্চিমবঙ্গের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে? এটা শুধু আমাদের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভায় উচ্চারিত হওয়া কথা। তাদের কাছেও কোনো তথ্য নেই। আচ্ছা, তথ্য নেই, এটা সত্যি কথা। তার মানে কি তথ্য রাখতে ভয় পাচ্ছে? যে আমি যদি তথ্য রাখি এবং এই তথ্য যদি আমি প্রকাশ করি, তাহলে নিজেকে কিছু গিলতে হবে তার জন্য। তাহলে আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের কাছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মা বাবাদের কাছে কোনো সামনে কোনো মানে কোনো ছবি নেই, কোনো ছবি নেই যে আমি এরপর কি করব। এখন কাজ করলে, এখন যেখানে আছি লেখাপড়া করছি বা করছি না, বা ড্রপ আউট হয়ে গেছি, বা স্কুল ছাড়তে কলেজ ছাড়তে বাধ্য হয়েছি, কোনো রকমে একটা কোনো কাজের জায়গা, তাহলে কাজ পাবার পশ্চিমবঙ্গের শর্ত হলো যে শাসক দল তৃণমূল এটা করতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে কাজ পাওয়ার ক্রাইটেরিয়া, নিয়োগের কি ক্রাইটেরিয়া হবে, সঠিক নিয়োগ নীতি কি হবে, তার মানে নিয়োগ নীতি নেই। একটাই নিয়োগ নীতি, সেটা হলো শাসক দলের সঙ্গে একটু থাকতে হবে, করতে হবে। আচ্ছা, সেখানেই তো ঘুষেরও তো কথা উঠে এলো, তবেই না 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল। 22,000 ছেলেমেয়ে চাকরি, 22 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিল,
22 লক্ষ ওএমআরের কথা আমরা বারবার বলেছি যে 22 লক্ষ ওএমআর তুমি বের করে দাও, তাহলে তুমি সেখানে 26,000 জনকে তুমি চাকরি দিলে, আর বাকি 21,74,000কে তুমি বললে যে তোমার চাকরি হলো না ভাই। কেন হলো না? কেন হলো না সেটা আজকের ডেটে দেখা গেল যে অনৈতিক পথে কেউ কেউ চাকরি পেয়েছিল, কেউ কেউ, আমি 26,000-এর মধ্যে সবাইকে বলছি না, কিন্তু গোটা সিস্টেমটাকে, প্রসিডিওরটাকে, গোটা পদ্ধতিটাকে, তাহলে শুধুমাত্র শাসক দল নয়, তার সঙ্গে আরেকটা যুক্ত হলো ঘুষ, স্বজন পোষণ। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে এ কাজের কোনো সিকিউরিটি নেই, এ কাজের কোনো নিরাপত্তা নেই, তাহলে পার্মানেন্ট কাজেও নিরাপত্তা নেই, কন্ট্রাকচুয়াল কাজেও নিরাপত্তা নেই। এখানেই যখন কাজে ঢুকে যাচ্ছে তখন তার কাছে ওই যে যৌথ জাঁতা কলে পিষে মারা, তুমি কাজে ঢুকিয়ে দিতে পারো, তুমি তার মাথায় ছাতাটা তুমি ধরতে পারছো না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার যদি বলে যে শাসকের সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাকে আমি একটা কাজে, তোমাকে 10,000-এর কাজে ঢুকিয়ে দেবো, তার জন্য 25,000 তুমি আমার পকেটে দাও, কিন্তু 10,000-এর কাজে ঢুকে যাবার পরে কাজটা যে তোমার টিকে যাবে, কালকে যে তোমার অ্যাক্সিডেন্ট হবে না, কালকে যে তোমাকে কাজ থেকে বের করে দেবে না, কালকে যে কোনো ল ফ্রেম করে দিয়ে যদি কালকে কোনো ক্রাইটেরিয়া হয়ে যায় যে তুমি এখানে কাজটা করছিলে, কি করবে কি না। আমরা তো দেখলাম যে বিভিন্ন কম্পিউটার টিচারে কাজ করছিল, সয়েল টেস্টিং ল্যাবরেটরিগুলোতে কাজ করছিল, বিভিন্ন ভোকেশনালের ল্যাবগুলোতে কাজ করছিল, এজেন্সির মাধ্যমে নিযুক্ত। তো কোনো নিয়োগ নীতির কোনো মা বাবা ছিল না, কোনো মা বাবা ছিল না। আজকে তো তারাই সেই চাকরি থেকে বাদ গিয়ে গোটা কলকাতার বিধাননগর, সল্টলেক, যতগুলো এলাকা, ধর্মতলা, এখানে কারা বসেছিল পশ্চিমবঙ্গের বেকারদের মেলাতে? তো তারাই তো আজকে, তারা কাদের বিরুদ্ধে লড়াই করছে? তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। তো আচ্ছা, তারা এই লড়াইয়ে শুরুয়াতটা কোথায় করেছে? বামপন্থী আন্দোলনে, ছাত্র যুবদের আন্দোলনে, গাঁয়ে থেকে, পাড়ায় থেকে, বস্তিতে থেকে কলকাতাতে এসে কোর্টে কেস করেছে, সেই কেসের ক্ষেত্রেও তারপরে সেখানে তাদের সেই কাজে তারা কি ফেরত পেল? কই পেল না তো। বছরের পর বছর ইন্টার্ন, সিভিক, কন্ট্রাকচুয়াল পেল না। তাহলে যদি নিয়োগের মাপকাঠি হয় শাসক দল, একটা চিঠি, ঘুষ, তার জায়গাটা থাকবে না, থাকছে না। এবং সরকার কি বলছে, টিভিতে কি দেখাচ্ছে, নিউজ চ্যানেল কি বলছে, খবরের কাগজ কি বলছে, তার থেকেও একটা বড় অভিজ্ঞতা হলো আমি আমার জীবনের অভিজ্ঞতার আয়নায় কি দেখছি। সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গের 23-এর পঞ্চায়েতের ইলেকশনে মানুষ জান কবুল করে লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে, এবং প্রশাসনের বিরুদ্ধেও লড়াই করেছে। কর্পোরেশনের ভোটে, পৌরসভার ভোটে মানুষ জান কবুল করে লড়াই করেছে। কার বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। জিতেছে। নদিয়ার আমাদের তাহেরপুর জিতেছি আমরা। বিভিন্ন জায়গায় যে আমাদের কর্পোরেশনের, পৌরসভার যে সিটগুলো আছে 2013 থেকে শুরু হয়েছে, 13, 18, 23, 6কে 9, ইংরেজি 6কে 9 করা, 9কে 6 করে দেওয়া, সার্টিফিকেট কেড়ে নেওয়া, জোর করে পঞ্চায়েতের অফিসে তালা দিয়ে দেওয়া, তারপরে তাদেরকে কাজ করতে না দেওয়া, তাদেরকে দল থেকে অন্য দলে যুক্ত করে দেওয়া। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে যারা একদম গ্রাসরুট লেভেলে আছে তারা কিন্তু এই অন্যায়টার বিরুদ্ধে, এই শোষণটার বিরুদ্ধে তারা লড়ছে, এবং লড়ে তারা জিতছেও। প্রশাসন গুন্ডাদের মাথায়, দুষ্কৃতীদের মাথায় এবং সরকারের মাথায় ছাতা ধরেছে, আর ছাতাটা ফুটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার। অথচ এই এত দুর্নীতি সত্ত্বেও বিজেপির সরকারের টনক নড়ছে না যে এত দুর্নীতি আছে, একবার এদেরকে ধরি না। আপনি পশ্চিমবঙ্গের কোনো থানাতে 100 দিনের কাজের টাকা লুটপাট করার জন্যে একটাও পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে এবং একটিও পঞ্চায়েতের অফিসে কাজ করা কোনো স্টাফের বিরুদ্ধে বিজেপির করা কোনো অভিযোগ আজ পর্যন্ত অন্ততপক্ষে আমরা দেখতে পাইনি।
এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানুষটা গ্রামে-গঞ্জে লড়াই করছে, হয়তো তোমার অভিযোগ অনুযায়ী যে প্রশাসনের একটা অংশ তৃণমূলের সাথে রয়েছে বলে তাদের সেই লড়াইটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এবার অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় পদের লোক, সেইটার সাথে তো গ্রামের যে মানুষটা ঝান্ডা নিয়ে লড়ছে তার পক্ষে অতটা ইন্টেন্সিটি নিয়ে তার বিরুদ্ধে যাওয়াটা সম্ভব নয়। তারা জানতে চায় যে এই পরিস্থিতিতে আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জির থেকে আমি কিভাবে তাদেরকে পাশে পাবো বা নেতৃত্বকে পাশে পাবো। যদি কোনো জেলায় কোনো অংশে একটা বড় অংশের অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে কিছু করে, ফাঁসিয়ে দেয় বা জোর করে তার উইনিং সার্টিফিকেট না দিতে চায়, নেতৃত্বকে তারা কিভাবে পাশে পাবে বা নেতৃত্ব কিভাবে তাদের পাশে থাকতে চাইছে? পশ্চিমবঙ্গে আজকের ডেটে সিপিআইএম শুধুমাত্র এটা আজকের দিনে নয়, এটা হয়েও এসছে যখন 34টা বছরের প্রথম দিকে সরকার তৈরি হচ্ছে, তখনও এটা ছিল, আজকের ডেটেও এটা আছে। পশ্চিমবঙ্গের লিডার বলতে শুধুমাত্র যে কয়েকজনকে মিডিয়াতে দেখতে পাচ্ছে, যাদের খবর কাগজে ছাপছে, শুধুমাত্র তারা নয়। সিপিএমের গঠনটা, সিপিএমের কাঠামোটা, সিপিএমের কাজ করার যেটা তাদের যা বৈশিষ্ট্য আছে, যে পরিকাঠামোর মধ্যে সিপিআইএম কাজ করে, সেখানে গ্রামের মানুষ তার পাশের জনকে সে দেখতে পায় যে নেতা এসেছে এবং নেতা দাঁড়িয়ে আছে। তো দুদিন আগে পূর্ব বর্ধমানে জমি উদ্ধার করে নিল লাল ঝান্ডা পুঁতে। দাঁতপুরে মানুষ দাঁড়িয়ে থেকে লড়াই করছে, দাঁড়িয়ে থেকে। আলিপুরদুয়ার তুরতুরি চা বাগান বন্ধ করে দিয়েছে। 30% জমি তৃণমূল কংগ্রেসের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বেহিসাবি রাজনৈতিক দেউলিয়াপনা প্রকাশ্যে। আপনি বলছিলেন না যে তুমি বলছিলে যে যেটা সিপিএম আরবানদের মধ্যে আছে, সিপিএম এলিট ক্লাসের মধ্যে আছে, সিপিএম একটু সমাজের মধ্যবিত্তদের মধ্যে আছে। তুরতুরি চা বাগানে যারা কাজ করে তারা একদম কুলিকামিন বস্তিতে থাকে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার তিনি বলে দিলেন যে 30% জমি আমি দিয়ে দেবো যারা ট্যুরিজমে আছে, মানে চা বাগানের সঙ্গে থাকবে না। কোথায় সিদ্ধান্ত গ্রহণ করলেন? চা বাগানে যে কোনো সিদ্ধান্ত তো ত্রিপাক্ষিক সিদ্ধান্ত হয়, সেখানে মানুষজনকে যুক্ত করে। বা আমাদের সরকার ছিল, সেখানে তো মানুষজনদের সঙ্গে যুক্ত করে নিয়ে কোনো সিদ্ধান্ত নিত। তাহলে এলিট ক্লাস, মধ্যবিত্ত, চেতনার দিক থেকে স্কুল কলেজে যাচ্ছেন, অফিস আদালতে কাজ করছেন, তারাও দেখছেন 30% জমি কারো সঙ্গে কথা না বলে চা বাগানের জমি আপনি দিয়ে দিচ্ছেন গোটা পরিবেশটাকে নষ্ট করার জন্যে। আর এই রাজ্য সরকার 2 থেকে 3টে পেনাল্টি দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। যিনি রিক্সা টানছেন, যিনি ঠেলা টানছেন, তার ট্যাক্সের টাকায় পরিবেশকে নষ্ট করার জন্য এ রাজ্যের সরকার পেনাল্টি দিচ্ছে। কোনো খবরের কাগজে সব তুমি ফলাও করে পাবে না। কেন? ওই যে ঢোক গিলতে হয়, যে ঢোক গিলতে হয়। এখানেই রাজনৈতিক নেতৃত্বদের সততার পরিচয়। শুধু কয়েকটা কার্ডবোর্ডে লিখলে হয় না সততার প্রতীক। যাই হোক, এখন বোধোদয় হয়েছে, লিখছে না, জানে যে লিখলে লোকে হাসবে। ও সব আমরা বক্তৃতায় বলি, এখানে তোমার সাথে বসে আছি ওসব বলছি না, যে যদি এটা না থাকে তো চুল দিয়ে ঢাকা দেয়, যদি দুটোই না থাকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। মাঝখান দিয়ে হাঁটছে, একদম বেপরোয়া, লাগামহীন। আবারও বলছি, বালিতে বসে আছি, লাগামহীন ভাবে ভাবছে তো যে আমি একটু উঁচুতে আছি, বসে আছি। না, বালি সরছে, প্রতিদিন বালি সরছে, আর মানুষ সেটা অবজার্ভ করছে, মানুষ সেটা দেখছে। তাহলে তুরতুরি চা বাগানে যে কাজ করছে, সে কুলিকামিন বস্তিতে থেকে পাতা তুলছে, গেট খুলে দিচ্ছে, সেই পাতা ওজন করছে, নিয়ে যাচ্ছে। সেই তুরতুরি চা বাগান তারা লড়াই করে ট্রেড ইউনিয়ন, লাল ঝান্ডা, সিপিআইএম পার্টি, এলাকার মানুষ সবাই মিলে একসাথে থেকে তুরতুরি চা বাগান খুলে দিল। খবর আছে? নেই খবর। কেন?
মানুষ নিজের ধকে আর হকে কারখানা খুলিয়ে দিল। আর 9 জুলাই যখন স্ট্রাইক হলো তখন গোটা তুরতুরি চা বাগান সেখানে 100% সেখানে স্ট্রাইক করে দিল।